সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার 469 পেজের মডেল কোশ্চেন পেপার 10-এর যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3-এর এর অথবা নির্মলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। 1, শিশু ছাড়া আর কেউ সরল নয়। দেখো ছাড়া আছে আর নয় আছে, তাহলে এ বচন হবে আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে লিখব এ বচন দিয়ে সকল সরল বাচ্চা হয় শিশু। উদ্দেশ্য হবে এ বচনের ব্যাপ্য আর বিদেহ হবে অব্যাপ্য। 2, অসৎ ব্যক্তিরাই কদাচিৎ সুখী হয়। দেখো কদাচিৎ আছে, ব্যতিক্রম নিয়ম, সদার্থক হলে ও বচন, নঙর্থক হলে আই বচন, যেহেতু সদার্থক আছে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন, দেখো উদ্দেশ্য অসৎ ব্যক্তি, অসৎ ব্যক্তি নয় সুখী। উদ্দেশ্য ও বচনের অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। 3, সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক। দেখো অবশ্যই আছে এ বচন হবে, এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল সৈনিক হয় দেশপ্রেমিক। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য। 4, বৃত্তাকার চতুর্ভুজ নেই। দেখো নেই আছে ই বচন হবে। এই বাক্যে উদ্দেশ্য কি চতুর্ভুজ, তাহলে লিখবো কোন চতুর্ভুজ নয় বৃত্তাকার। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। বীর অথবা নির্মলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনে বিবর্তন করো। 1, শতকরা 50% ব্যবসায়ী সৎ। দেখো শতকরা ভাগ আছে, আই বচন অথবা ও বচন হয়, সহার্থক আছে তাই আই বচন হবে। তাহলে এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোন কোন ব্যবসায়ী হয় সৎ। দেখো প্রথমে আবর্তন কমপ্লিট করতে হবে, তাহলে আমরা এখানে কি লিখবো আবর্তনীয়। আয় থাকলে আবর্তন করলে আই বচন হবে, এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোন কোন, দেখো আবর্তনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে, তাহলে সৎ আগে চলে আসবে, সৎ ব্যক্তি হয় ব্যবসায়ী। পাশে লিখবো আবর্তিত, একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোন কোন সৎ, বিবর্তনের উদ্দেশ্যপদ এক হয়, সৎ ব্যক্তি, গুণের পরিবর্তন হবে নয়, বিধেয় পদের আগে অ বসবে, অব্যবসায়ী। পাশে লিখবো বিবর্তিত,
2 জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। দেখো সর্বদা আছে আর না আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয়, দক্ষ যুক্তিবিদ। পাশে লিখবো আবর্তনীয়। দেখো একে আবর্তন করব, কিন্তু আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে আমরা লিখবো যে ও বচনের আবর্তন সম্ভব নয়। এবার বিবর্তন করব, যেহেতু ও বচনে আবর্তন করা যাবে না সেহেতু বিবর্তনও করা যাবে না, তাহলে আমাদের লিখতে হবে যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু বিবর্তন করা যাবে না। 3 কেবলমাত্র সত্যবাদীরাই সুখী। দেখো কেবলমাত্র আছে, এ বচন হবে আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল। দেখো সুখী আগে চলে আসবে, তাহলে সুখী ব্যক্তি হয় সত্যবাদী। পাশে লিখবো আবর্তনীয়। একে আবর্তন করলে এ থাকলে আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোনো কোনো উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করবে আবর্তনে। সত্যবাদী হয় সুখী ব্যক্তি। পাশে লিখবো আবর্তিত। একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো বিবর্তনের উদ্দেশ্য এক হয়, সত্যবাদী নয়। বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ সুখী ব্যক্তি। পাশে লিখবো বিবর্তিত। 4 সাদা বাঘ নেই। দেখো নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো বাঘ নয় সাদা। পাশে লিখবো আবর্তনীয়। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো আবর্তনে কি হবে, উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে। সাদা আগে চলে আসবে, সাদা প্রাণী নয় বাঘ। পাশে লিখবো আবর্তিত। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল উদ্দেশ্য এক হবে। সাদা প্রাণী হয়, বিধেয় পদের আগে অ বসবে, অবাঘ। পাশে লিখবো বিবর্তিত। সিদাক নির্মলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1 নেহা নিশ্চয়ই ধার্মিক, কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা, কারণের আগের বাক্য হচ্ছে সিদ্ধান্ত। নেহা নিশ্চয়ই ধার্মিক, তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এলেপ করে। কি বচন হবে? দেখো নিশ্চয় আছে, এ বচন হবে। নেহা হয় ধার্মিক। দেখো আমরা দুটো পদ পেলাম,
একটা পেলাম পক্ষপদ এস আর সাধ্যপদ পেলাম পি, ধার্মিক। এবার দেখো নেহা আর কোথায় আছে, তাহলে সেই বাক্য অপদান আশ্রয় বাক্য হবে। দেখো বলেছে সে ঈশ্বরে বিশ্বাস, সে মানে কি নেহা, তাহলে এটা অপদান আশ্রয় বাক্য হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো, যে সে জায়গায় নেহা লিখবো, নেহা হয় ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। আর প্রধান আশ্রয় বাক্য তৈরি করতে হবে, এ বচন হবে। তাহলে আমরা এলেপ করে লিখবো যে সকল ধার্মিক হয় ঈশ্বরে বিশ্বাসী। এবার আমরা চিহ্নিত করব, নেহা হচ্ছে পক্ষপদ, ধার্মিক হচ্ছে সাধ্যপদ, আর ঈশ্বরে বিশ্বাসী হেতুপদ এম। সাজানো হয়ে গেল, চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব, নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নয় 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে কি হতো M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচন উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। দেখো হেতুপদ ঈশ্বরে বিশ্বাসী দুটি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে কি নিয়ম মানেনি, নিয়ম না মানলে কি হবে অবৈধ, এবং দোষ হবে কি দোষ, অব্যাপ্য হেতু দোষ। এবার আমাদের মূর্তি আর সংস্থান আঁকবো, তাহলে মূর্তি বলে পয়েন্ট, মূর্তি। তাহলে মূর্তি কি হবে, মূর্তি হবে বচন 3টে আছে মূর্তি, এ এ এ মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে আর পরে এম আছে, অপ্রধান আশ্রয় বাক্যে এস এম, এস এম, আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে কি দোষ হলো, যেটা অবৈধ হয়েছে, অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ ঈশ্বরে বিশ্বাসী প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধিও স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিউক্ত দোষে দুষ্ট। তোমরা এইটুকুনি লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। 2, বিজ্ঞানীরা বুদ্ধিমান এবং কোন কোন বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং সব পদার্থবিদকেই বুদ্ধিমান বলা যায়। দেখো প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করে, সিদ্ধান্ত কোনটা, সুতরাং এর পরের বাক্য, সব পদার্থবিদকেই বুদ্ধিমান বলা যায়। কি বচন হবে, এ বচন হবে, সব আছে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল পদার্থবিদ হয় বুদ্ধিমান। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম পদার্থবিদ আর সাধ্যপদ পেলাম বুদ্ধিমান পি। এবার খুঁজবো এই পদার্থবিদ আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো বলছে কোন কোন বিজ্ঞানী পদার্থবিদ,
তাহলে এটা আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে লিখব কোনো কোনো বিজ্ঞানী হয় পদার্থবিদ। দেখো আর বাকি আছে বিজ্ঞানীরা বুদ্ধিমান। দেখো এ বচন হবে সকল বিজ্ঞানী হয় বুদ্ধিমান। এবার চিহ্নিত করব। দেখো পদার্থবিদ পক্ষপদ এস, বুদ্ধিমান সাধ্যপদ পি, আর বিজ্ঞানী হেতুপদ এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। প্রথম নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি 3টি পদ থাকবে, 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। আই বচনের উভয় পদ কি অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। দেখো হেতুপদ বিজ্ঞানী প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ পদার্থবিদ অপদান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানিনি। নিয়ম কি ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে নিয়ম লঙ্ঘন করেছে, তাহলে এটা অবৈধ এবং পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান রাখবো। তাহলে মূর্তি বলে পয়েন্ট। তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে বচন 3টে এ আই এ। এবার আমরা সংস্থান রাখবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে কি আছে? এম আছে আর পরে পি আছে। অপ্রধান আশ্রয় বাক্যে এম এস, এম এম এ যোগ করবো কোন সংস্থান? তৃতীয় সংস্থান। তাহলে এবার পয়েন্ট করব, দোষ বলে পয়েন্ট। তাহলে কি দোষ হলো? যে অবৈধ পক্ষদোষ। এবার পয়েন্ট করো ব্যাখ্যা বলে পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ পক্ষদোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়মটি মানা হয়নি কেননা পক্ষপদ পদার্থবিদ অপ্রধান আশ্রয় বাক্যের আই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখলে তোমরা 4-4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।